আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা। আমরা তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। মানতেই পারছি না। আমাদের স্বামীরা বলছে সুসাইড করবো, শুভেন্দু অধিকারী আছে সেইগুলো দেখবে। হ্যাঁ, বললো যে সোনার বাংলা করবো। সোনার বাংলা করার থেকে এটা কি করছে? তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল। আমরা বলবো সরকারের কাছে চাইছি, নাই গরু নিয়ে যাক, নাই আমাদেরকে কি করবে করুক। এই পাশেই মুসলমান, তারা কোনোদিন এসে আমাদের কোনো আপত্তি করেনি, আর আমরাও তাদের কোনো এতে আপত্তি করিনি। সারাদিন হয়েছে চেয়ারে বসেছে, তার মধ্যে এত কিছু আইন আমরা মেনে নিতে পারবো না। নাহলে আমাদের সংসারের দায়িত্ব নিয়ে লোনগুলো শোধ করে দিই, এটাই চাই। লোনটা নিয়ে আমরা গরু তুলি, আমরা কি করব? আমরা কি চুরি করব নাকি আমরা রাস্তায় গিয়ে ভিক্ষে করব? তাই আমরা লোন নিয়ে আমরা গরু বাড়িতে পোষাই করি। 1 লাখ টাকা লোন নেওয়া আছে, সরকার জবাব দেবে, এর জবাব সরকারকে দিতে হবে। আর 10 দিন আমাদের এখানে মেলা হয় একটা, সেই মেলাটা আজকে বিগত 10 বছর ধরে হয়ে আসছে। আমরা বিয়ের পরে এসে দেখছি যেখানে একটা মেলা হয় কুরবানির সময়, কিন্তু সেই মেলাটা আজকে নতুন সরকার এসে বন্ধ করে দিয়েছে। এই মেলার উত্তর সরকারকে দিতে হবে, কেন আমাদের এখানে মেলা বন্ধ হয়ে গেছে? যে গরুর মেলা হয় আমাদের, অন্যায় বলছে। আমরাও তো একজন, আমরাও তো হিন্দু না, আমরা মুসলিম, আমরা গোয়ালা ঘোষ, কিন্তু সরকার কেন এই কথা বলছে আমি বুঝতে। বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পশ্চিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2 থেকে 250 কোটি টাকার একটা এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। মানছি না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। মানছি না, মানবো না। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমাকে বাইরে যাওয়ার ক্ষমতা আছে, আমি কি ইনকাম করবো? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, প্রথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন প্রথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই। তাহলে গরুর 14 বছরের জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেবো? কিভাবে নেবো? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির প্রথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয়, তাহলে মুদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে। তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। তার আগে গোমাতা এতদিন এই প্রথা চালু ছিল না, আমরা এই প্রথা রাখতে পারবো না। আমাদের কুরবানির প্রথা চালু করুক, নাহলে আমাদের স্বামীরা সন্তানরা সব অনাথ হয়ে যাবে, সুসাইড করবে বলছে। এর দায় শুভেন্দু অধিকারী, রেখা পাত্র এদেরকে নিতে হবে, নিতে হবে। সরকার বলছে যে গোমাতাকে বাঁচাচ্ছে। গোমাতাকে কিভাবে বাঁচাচ্ছে? এতদিন বাঁচায়নি কেন? এতদিন তো এই প্রথা চালু ছিল। আমাদের লাইফে আমরা এখন এরকম দেখি না, আমাদের স্বামীদের লাইফে আসেনি, আমার শ্বশুরের লাইফে ছিল না। তাহলে এখন এই প্রথা কিভাবে চালু করেছে সরকার? আমাদের নির্দিষ্ট সময় দেওয়া হোক, মানবো। সরকার এসছে, আইন মেনে নেবো, কিন্তু নির্দিষ্ট সময় না দিলে আমরা মানতে পারবো না। হাতে মাত্র 10 দিন সময় আছে, আমরা কিভাবে মানবো? আদেশ আরো মারা নিয়ে রেখেছে, আমার থেকে আরো বেশি, আরো বেশি। তাহলে আমি এই লোন গুলো কিভাবে চালাবো? আরো প্লাস পার্সোনাল পরের কাছ থেকে টাকা নেওয়া আছে সুদে। আমার খাটালে মাত্র 6টা গরু আছে, 6টা গরু আছে, সেই গরুর উপরে নির্ভর আমার 9 লাখ টাকা দেনা আছে। আমার স্বামী তো বলছে সুইসাইড করবে, আমার বাচ্চা তো অনাথ হয়ে যাবে। আমি বলছি যে আমি কি করতে পারি? আমার মায়েরা, আমার লোনের অফিসার ফোন করে বলছে যে টাকা আমাকে দিতেই হবে। লোনের ডেট চলে আসছে বলে বলছে, ডেট যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু তোমাদের সিভিল খারাপ হবে, লোন নিতে পারবে না কোথাও। এইসব যে আমাদের কাণ্ডগুলো ঘটছে, আমাদের আমি খাওয়া দাওয়া করি বা এদের খেতে দিতে পারছি না। এই প্রতিবন্ধী স্বামী নিয়ে আমি সবসময় মাঠে ঘাটে এদেরকে দেখে যা রোজগার করেছি, জন কেটে সব ওদের খাইয়ে দিয়েছি। এখন আমার কোনো নিরুপায়, একদম আর খাওয়ার কোনো উপায় নেই কো। আমি দিন রাত এদের চিন্তায় মাথা ঘুরছি, আমি আর উঠতে পারছি না কো। আমার এই স্বামী কোনো বলতে পারে না। এবারে অন্তত ছাড় দিলে পরে আমরা ঈদটা করতে পারলে আমাদের পয়সাটা ভুসির দোকানে 50,000 টাকা পায়, কিন্তু আমরা কিভাবে দেবো? কোনোভাবে দেওয়ার আমাদের লাইন নেই গো। এই একটা ছেলে, এই লেখাপড়া কিচ্ছুই আর হয় না। তাছাড়া আমরা আর কি করে খাবো? এই মাঠের ঘাস কেটে এনে খাইয়েছি, আজকের এই দিয়েছি, ভুসি কেনা পয়সা নেই, কিভাবে দেবো আমরা খাওয়াটা? আমার এই স্বামী কথা বলতে পারে না গো। কিভাবে থাকবো আমরা এই ব্যবসা বন্ধ করে দিলে? এই স্বামী নিয়ে আমি দায়িত্ব নিয়ে এই গরু বাছুর পুষে খাই। সব মারা যাবে, কেউ মানে বাঁচবে না। এত গরুকে খাবো, নিজেরা খেটে খাবো কি আর গরুকে খাবো কি? হ্যাঁ, তো কোনো গরু সব তো বসে গেছে, কারো দুধ নেই, এরা গাভিনও হবে না। একটা গরু এক্ষুনি 1 লাখ টাকার কম গরু কেনা যায় না। 80,000, 90,000, 1 লাখের কম গরু কেনা যায় না। এটা বিক্রি হয় কত টাকায়? ওই এরকম বিক্রি হয় 1 লাখ, হয়তো 1.5 লাখ, এরকম যে যেরকম গরু সেই হিসেবে চেয়ারা হিসেবে বিক্রি হয়। আর তো মাত্র কয়েকদিন বাকি আছে।
সবারই অসুবিধা। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? গরু বেচা কেনা নাই, কিছু নাই, সব এসে বসে আছে। যে 5-10টা 20টা গরু এসছে, সব তো বসে আছি করলি, তাহলে কে আসবে বলো? তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আটকেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা। বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2 থেকে 250 কোটি টাকার একটা আরো উপরে হবে একটা বিজনেস, যার 70% কিন্তু কন্ট্রোল করতো আমার হিন্দু সমাজের ভাইরা। আচ্ছা, তারা এখানে আক্রান্ত হচ্ছে, তারা ব্যবসায়িক ভাবে লসে রান করছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, 12 নম্বর সেকশনটাকে আপনি আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, সেটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কুরবানি দিতে চাইছে আতঙ্কিত, তাদেরকে আতঙ্ক কোন সরকারি মুসলমানদের তারা দীর্ঘদিনের জন্য একটা ভালো জায়গা পেয়ে যাক, ঠান্ডা মাথায় কাজ করুক, এটা দেবে না, সবসময় পেছারে রাখার চেষ্টা করে। একটা প্রশ্ন করেছে বিভিন্ন জায়গায় নাকি মাইক বন্ধ করে দিচ্ছে। আমি একটা কথা বলবো, কারো রাইট নাই মাইক বন্ধ করার। গ্রামের ব্যবসায়ী নয়, ব্যবসায়ীদের যদি ধর্মীয় পরিচয় দেখেন তারা হিন্দু। আমি আপনাকে বলছি, এই গরু ব্যবসার সাথে 70% সরাসরি যুক্ত আমার হিন্দু সমাজের মানুষরা, যারা গরুটাকে লালন পালন করে বড় করছে, যারা মেন উৎপাদন করছে, তারা 70%-এর অধিক। ম্যাক্সিমাম গরু কোথা থেকে আসছে জানেন? ঝাড়গ্রাম, আমরা যতটুকু যেগুলো জানি, বাঁকুড়া, পুরুলিয়া, ওদিকে উড়িষ্যা। যদি জনসংখ্যার অনুপাত দেখেন ওখানে, মুসলিম ওখানে পার্সেন্টেজ কত, কোনো জায়গায় 5, 7, 10 এইরকম। কারা উৎপাদন করছে? আমার হিন্দু সমাজের মানুষেরা, তারা আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির হেভি ক্ষতিগ্রস্ত হবে আমার হিন্দু সমাজের মানুষেরা। তারা আজকে আতঙ্কিত। লোন নিয়ে তারা গরু নিয়ে এসেছিল বাঁকুড়া থেকে, লোন নিয়ে আপনার গরুর খাবার টাবার জোগাড় করেছিল, আজকে যাবে কোথায়? আর একটা কথা বলছি, বিশ্বভারতীতে একটা গবেষণা হয়েছিল, পশ্চিমবাংলায় সব যে গরুগুলো আছে, এই গরু এর ঘাস বা খাওয়ার জায়গা যত গরু আছে তার পরিমাণে কম। বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে এই এত যদি গরু থাকে, তাহলে গরু না খেতে পেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই অনেকটা বিষয় আছে। তো এখন সরকারের কে আমি অনুরোধ আমিও করব, যে যে অ্যাক্ট আছে 1950 সালের, সেখানে 12 নম্বর পয়েন্টে বলা আছে সরকারের একটা রাইট দেওয়া আছে, রিলিজিয়াস পারপাসে সরকার চাইলে ছাড় দিতে পারে। আমি সরকারের কাছে অনুরোধ করব, একদিকে যেমন হিন্দু ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে মুসলমান ভাইদের যদি গরু কুরবানি না দেয়, তার পরিবর্তে অল্টারনেটিভ ব্যবস্থা আছে, যে পারবে না এরকম ব্যাপার নয়, তারপরেও যারা কিনে ফেলেছে বা যারা এখন কি করবে এই দ্বিধাগ্রস্তের মধ্যে আছে, তাদের কথা মাথায় রেখে 12 নম্বর সেকশনটাকে আপনি আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, সেটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কুরবানি দিতে চাইছে আতঙ্কিত, তাদেরকে আতঙ্ক। ভাই, বিধানসভার পরে হবে 18ই জুন, অবশ্য তখন চর্চা হবে, তার মধ্যে কুরবানি হয়ে যাবে। না, আমি ওটা বলবো না। আমি বারবার অনুরোধ করব যে ওই পথে অবলম্বন করবেন না। নিশ্চিতভাবে সরকার, শুভেন্দুবাবু তো বলেছেন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেয়, অন্তত মুসলমানদের কথা বাদ দিয়ে হিন্দু ভাইদের কথা ভাবে এবারে ওই 12 নম্বর সেকশনটাকে ইউটিলাইজ করুন। আরেকটা বিষয়, আজকে বাক্সার কাছে দেখা গেল যে কিছু মানুষজন তারা আন্দোলন করছিলেন, তাদের দাবি ছিল যে যেভাবে সরকার বুলডোজার চালাচ্ছে বিভিন্ন জায়গায়, এই পশু কুরবানিতে যে কঠিন আইন নিয়ে এসছে, এই সমস্ত বিষয় নিয়ে তারা আন্দোলন করছিলেন, সেখানে পুলিশ মহিলাদের উপরে লাঠিচার্জ করেছে। দেখুন, প্রোটেস্ট আওয়ার ডেমোক্রেটিক রাইট, আমি প্রোটেস্ট করবই। গণতন্ত্রের পরিসরে আমি আর এই রাইট আছে। নির্বিচারে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে যে আক্রমণ হয়েছে, পুলিশি আক্রমণ, ধিক্কার নিন্দা জানাচ্ছি। তবে যেগুলো চালানোর চেষ্টা হচ্ছে, প্রশাসনকে কিন্তু জবাব দিতে হবে। পাক সার্কাস শুধু তাই নয়, তফসিয়াতে অবৈধ পন্থা অবলম্বন করে বুল্ডোজার চলেছিল, আইনি ধাক্কা খেয়েছে। পাক সার্কাসে যেটা হয়েছে, আইনি ধাক্কা আগামী দিনে খাবে।
এই যে একটা সম্প্রদায়কে রীতিমতো টার্গেট করা হচ্ছে নতুন সরকার আসার পরে বিভিন্ন জায়গায়, যেখানে একেবারে মুসলিম নাম শুনলেই বা মুসলিমদের দেখলেই একটা তীর্যক ভাবে কাজ করছে প্রশাসন, এরকম অভিযোগ উঠছে। যে প্রশাসন তার গাইডলাইনের বাইরে কাজ করছে, সেই প্রশাসনের বিরুদ্ধে তার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাকে অভিযোগ করা হোক। অভিযোগের করে কপিটা আমাদের কাছে প্রয়োজনে পাঠাতে পারবে। সেটা প্রশাসন যদি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারিজ না শুরু করে, আমরা সেখানে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। আমরা ভুলে যাচ্ছি না আবু সিদ্দিক হালদার প্রশাসনের মধ্যে থেকে তাকে পিটিয়ে মেরে দিয়ে যে পুলিশ অফিসার, তৃণমূলের আমলে কিন্তু তার বিচার হয়নি। আমরা আইনি লড়াই করছি। গতকাল দেখলাম ভাঙড় বিধানসভার বামুনিয়া গ্রামে এক খাটাল মালিক স্ট্রোক করে মারা গেলেন, গরু বিক্রি হয় না বলে। বিষয়ে কি বলবেন? শুভেন্দু অধিকারী মহাশয় বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যতটুকু জানি, যে গরুগুলো আসে জবা করার জন্য, বলির জন্য, কুরবানির জন্য, বেশি অংশ আছে উড়িষ্যা, বাঁকুড়া, ঝাড়গ্রাম এদিক থেকে। সেই কারা লালন পালন করে, কারা বড় করে, দেখলে দেখা যাবে 80% আমার নন মুসলিম ভাইরা পড়ি। তারা বছরে এই দিনটার অপেক্ষায় থাকে, কুরবানির উৎসবের অপেক্ষায় থাকে, বছর বছর ধরে গরু লালন পালন করে, বিক্রি করে যে উপার্জন হয়, এই ধরনের খবর পাওয়া যাচ্ছে। মেয়ের বিবাহ থেকে শুরু করে আনুষঙ্গিক এই টাকাটাকে কাজে লাগায়। বিজেপি সরকার যেভাবে দমন পীড়ন করছে প্রশাসনকে কাজে লাগিয়ে, এতে ক্ষতিগ্রস্ত সেটা শুধু মুসলমানরা হচ্ছে না, মুসলমানদের অল্টারনেটিভ আছে। খাসি, ছাগল তারা কুরবানি করলে, তাদের জবাহ করলে কুরবানিটা তাদের হয়ে যাবে। কিন্তু যারা গরুগুলোকে লালন পালন করে বড় করলো, খাওয়ালো, একটা গরুর পিছনে 20,000 30,000 টাকা ইনভেস্ট করলো, যেটা 1 লাখ টাকায় বিক্রি করবে, তারা আজকে কোথায় যাবে? এই চিন্তায় চিন্তিত হয়ে ভাঙড় বিধানসভায় বামুনিয়া গ্রামে আপনি যেটা বলছেন হার্ট অ্যাটাকও করেছে, তা নাকি বেশ কত টাকা লোনও আছে, অনেকেই ধরনের আছে। তারা এখন কোথায় যাবে? এখন দেখার বিষয় যে 1950 সালে যে আইন আছে, সেই আইনের 12 নম্বর ধারাটাকে উল্লেখ করে রাজ্য সরকার ছাড় দেয় কি দেয় না, সেই মর্মে আমি দ্বারস্থ হচ্ছি তাদের কাছে হব। আমি আশা করব সেটা ছাড় দেবে। মানুষের রুজি রুটি এখানে যুক্ত হয়ে আছে। প্রায় 2 থেকে 250 কোটি টাকার একটা আরো উপরে হবে এটা বিজনেস, যার 70% কিন্তু কন্ট্রোল করতো আমার হিন্দু সমাজের ভাইরা। আচ্ছা, তারা এখানে আক্রান্ত হচ্ছে, তারা ব্যবসায়িক ভাবে লসে রান করছে। ভাইজান, এই বিষয়ে আপনাকে নিয়ে যারা বিরোধী করে তারা বলছে বিধানসভায় আওয়াজ তুলছে না কেন? এদের জন্য কি বলবেন? ধরুন, বিধানসভা রীতিনীতি কিছু আছে। যেদিন বিধানসভায় এগ্রিকালচার নিয়ে আলোচনার টাইম দেওয়া থাকবে, সেদিন নিশ্চিতভাবে লেদার কমপ্লেক্সের শ্রমিকদের নিয়ে আলোচনা করা যায় না, সেদিন এগ্রিকালচারে আলোচনা করতে হবে। যেদিনকে স্কুল এডুকেশন বা হায়ার এডুকেশনের উপর আলোচনার ডেট থাকবে, সেই দিনকে আমি মৎস্য চাষীদের নিয়ে আলোচনা করা যায় না। বিধানসভা শুরু হলো কবে? একদিন হলো শপথ, দ্বিতীয় দিন হলো স্পিকার নির্বাচনের ধন্যবাদ জ্ঞাপন। তাও স্পিকার নির্বাচনের ধন্যবাদ জ্ঞাপনে ধর্মস্থান আক্রান্ত হচ্ছে, সে কথা বলেছি। আগের মাস, সামনে মাসের সম্ভবত 18 তারিখ থেকে শুরু হবে বিধানসভা, তখন আমার পারফরমেন্স দেখতে পাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে লাইভ চলবে। আমার তো বিশাল সুবিধা হয়েছে, কার কতটা অসুবিধা হলো জানি না, আমার বিশাল সুবিধা হলো আমি বিধানসভার মধ্যে গিয়ে কি বলি ভাঙড়ের মানুষের কথা, রাজ্যের মানুষের কথা। আর তাহলে এটা ডাইরেক্ট ভাঙড়ের মানুষ দেখবে, রাজ্যের মানুষ দেখবে। যারা সমালোচক আমাকে নিয়ে সমালোচনা করছে, তাদের সমালোচনা করে যদি সংসার চলে, একটু বেশি করে সমালোচনা করুক। এই যে একের পর এক যে আইন, নতুন আইন আনছে, তাতে করে সাধারণ মানুষের যে সমস্যাগুলো বাড়ছে, এটা নিয়ে কি বলবেন? নতুন আইন কোনগুলো বলুন? আমি একটু ভাই স্পষ্টবাদী, মুখ কাটা ছেলে, ভুলকে ভুল, ঠিককে ঠিক বলবো। বলুন কোনটা নতুন আইন আছে? 14 বছরের নিচে গরু কুরবানি দেওয়া যাবে না। এটা কবেকারের আইন জানেন? তাহলে 1950 সালের আইন আছে, দেখুন। বরঞ্চ প্রশ্ন করুন 15 বছরের দিদি, তার আগে সরকারগুলো কেন এগুলোকে অ্যামেন্ডমেন্ট করেনি?
এই আইনের অ্যামেন্ডমেন্ট করা যেত, ইচ্ছা করে করেনি, মুসলমানদেরকে শুধু ঝুলিয়ে রেখেছে কাগজে কলমে, মুসলমানদেরকে সঠিকেরা হতে দেয়নি। হ্যাঁ, ডিস্টার্ব করেনি, আটকায়নি, ঠিক কথা, কিন্তু আইনটা 1950 সালের আইন, 2018 সালের এর একটা মামলা হয়েছিল। তো প্রশ্ন এখানে করুন যে 15 বছর তোমরা সরকার চালালে এই আইনের সংশোধন করলে না কেন? বিজেপি সেই আইনটাকে একটু কঠোরভাবে পালন করানো বলছে। ব্যাপারটা হচ্ছে কি জানেন, সব পাখি মাছ খাই, মাছরাঙার দোষ হয়। কোন সরকারি মুসলমানদের তারা দীর্ঘদিনের জন্য একটা ভালো জায়গা পেয়ে যাক, ঠান্ডা মাথায় কাজ করুক, এটা দেবে না, সবসময় প্রেসারে রাখার চেষ্টা করে। আর বলুন নতুন আইন কোনটা বলুন, জানতে হবে সমাজকে। আইনটা 1950-এর, কেন এতদিন অ্যামেন্ডমেন্ট করা হলো না? যারা সরকারে আছে তাদেরকে ছিল, তাদেরকে আগে প্রশ্ন করুন, বলুন। এসআইআর থেকে যাদের নাম বাদ গিয়েছে আগামী দিনে কি তাদের জন্য আন্দোলন হবে? আগামী 20 তারিখ বেলা 2:30 থেকে শিয়ালদা স্টেশনে জমায়েতের কথা বলছি। আসুন আপনারা, যাদের নাম বাদ গিয়েছে বা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, নির্বাচন কমিশনের অফিস, সিও অফিস পর্যন্ত যাব, হবে তো আন্দোলন। এবং মাঠে ময়দানে আন্দোলন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, কোর্টের আন্দোলন হবে আইনি লড়াই। একটা প্রশ্ন করেছে বিভিন্ন জায়গায় নাকি মাইক বন্ধ করে দিচ্ছে। আমি একটা কথা বলবো, কারো রাইট নাই মাইক বন্ধ করার। সাউন্ড পলিউশন, শব্দ দূষণের মাত্রা বিভিন্ন জায়গাতে, কমার্শিয়াল এরিয়া আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, সাইলেন্স জোন আছে, 4টে জোনে ভাগ করা আছে। কলকাতা হাইকোর্টের 65 ডেসিমেলের নিচে বাজানোর কথা বলা আছে। সুতরাং কোন জায়গায় কেউ যদি গিয়ে বলে মাইক বন্ধ করো ধর্মস্থানের, সে ভুল কথা বলছে, তাকে সঙ্গে সঙ্গে বলুন কোন আইনের পরিপ্রেক্ষিতে বলছে। হ্যাঁ, যদি বলে 65 ডেসিমেলের নিচে রাখো, ঠিক কথা তিনি বলছেন। সুতরাং আর একটা কথায় অহেতুক আতঙ্কিত হয়ে আমার ফোনে প্রচুর ফোন এসছে, অমুক গ্রামের নাকি মাইক নামিয়ে দিয়েছে, তমুক পাড়ার নামিয়ে দিয়েছে। আমি অনুরোধ করছি, এইটা আতঙ্ক ছড়ানো হচ্ছে। আপনি নিজে গিয়ে দেখুন তো সেই পাড়ায় মাইক নামিয়েছে কি নামাইনে, ওই গ্রামে আপনি জানতো, কার কথা শুনে আপনি ফোন করছেন আমাকে, কাউকে ফোন করছেন, আতঙ্কিত হবেন কেন? শুনেন, দেশ চলবে, রাজ্য চলবে কারো কথাই নয়, সংবিধানের কথাই, আইনের কথাই। আইন সেখানে বলা হচ্ছে কি 65 ডেসিমেলের নিচে, 65 ডেসিমেলের উপরে উঠলে সাউন্ড দূষণ হবে। আমরা সাউন্ড দূষণের পক্ষপাতী নয়। আর মসজিদের মাইকের আজান আমি যদি বলেন 65 এর নিচে থাকে,